সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি উপন্যাসটির ৭ম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। আমি যে না খেয়ে আছি, পলাতক জীবন, আমার কিছুই মনে আসছিল না। বাড়ি ঘর, উঠোন, ঠাকুর ঘর যেন ডাকলেই পিলু দৌড়ে বের হয়ে আসবে, বলবে, যাবি না দাদা, মাছ ধরতে যাবি না? কিংবা আরও দূরের খবর সে দেবার জন্য মুখ বার করে রেখেছে। চোখ কচলে যখন তাকালাম, দেখি সাদা রঙের গাড়িটা ঢুকছে। ছর্দি ফিরল। ছর্দি আমার দিকে তাকালোও না। আমি যে আছি কাল থেকে, ছর্দি যেন ভুলে গেছে। গাড়িটা থামলে বলতাম, জানো ছর্দি, মানুষের স্বপ্ন কত সুন্দর হয়। পিলুটা দরজায় মুখ বাড়িয়ে আছে, কিছু একটা হলেই পিলুকে নিয়ে আসবো। ও পাহাড় দেখেনি, তোমাকে নিয়ে আমরা দুভাই একদিন কাছের পাহাড়টায় ঘুরে আসব। ছর্দি কথা বলুক চাই না বলুক, আমার কিছু যায় আসে না। ছর্দি এসে গেছে, বাড়িটার মধ্যে ছর্দি আছে। ঠিক যেন কি থেকে যায় ছর্দি থাকলে, ঠিক কাউকে বোঝাতে পারছি না। অসীম হাহাকার সমুদ্রে একটা ছোট্ট দ্বীপের মতো ছর্দি। ছর্দিকে কখন যে কথাটা বলবো, উঠে দুবার পাঁচিলে উঁকি দিলাম। জানালা খুললে ছর্দিকে বাগানের মধ্যে দেখা যেতে পারে, কিন্তু বারণ। সুতরাং একবার রোয়াকটায় ঘুরে আসা গেল। দেখলাম রোয়াকে উঠে বসলে বাড়ির ভেতরের অনেকটা দেখা যায়, কিন্তু ছর্দিটা কোথায়? গাড়ি গ্যারেজে ঢোকাচ্ছে লোকটা, দেখা যাচ্ছে, অথচ ছর্দি কেমন অদৃশ্য। ছর্দি আমার শত্রুপক্ষ, পুলিশের ভয় দেখিয়ে রেখেছে। সবই ভুলে যাই, কারণ এই প্রথম টের পেয়েছি এ বাড়িতে আমার জন্য কেউ জেগে থাকে, যাতে পালাতে না পারি সেই জন্য টাইগারকে সতর্ক করে দিয়ে যায়। সম্পর্ক মধুর নয়, তবু কোথায় যেন একটা টান বোধ করতে পারছি। সদ্য গাঁ থেকে আসা নোয়ার বংশধরের পক্ষে এই আশা কুহকিনী কতদূর নিয়ে যাবে সে অবশ্য তা অনুমান করতে পারে না। তবু সখ্যতা এবং নক্ষত্রের সংকেত বার্তা মিলে ছর্দি আমার এক ভয়ঙ্কর অরণ্য। সে কাছে এলে ভয় লাগে, দূরে চলে গেলে কষ্ট পাই। শরতের আকাশ এমনিতেই একটু বেশি নীল থাকে, আজ একটু বেশি গভীর নীল মনে হলো। এগুলো কি মানুষের বড় হওয়ার লক্ষণ? এক অপরিচিতা বালিকার সঙ্গে দুটো কথাবার্তা, তাও কত ভয়ের কথাবার্তা, অথচ কেন যে সম্পর্কের গভীরে নিয়ত এক টান থেকে যায়, এবং কখনো কিছুটা ঝোড়ো হাওয়ার মতো কেউ যেন উঁকি দেয় পাঁচিলে। ছর্দি টাইগারকে নিয়ে বের হয়ে পড়েছে রাউন্ড দিতে, এদিকেই ছুটে আসছে। হাওয়ায় ছর্দির চুল উঠছিল, ফ্রক উঠছিল। কোথা থেকে এই প্রবল হাওয়া আসছে টের পাচ্ছি না। আমার কাছে এসে ঠিক উল্টো রোয়াকে বসে পড়ল, টাইগার পায়ের কাছে। সোজাসুজি বলল, গাছে উঠতে পারিস? পিলু পারে, আমি গাছে ভালো চড়তে পারি না। তবু বললাম, হ্যাঁ, গাছে চড়তে জানি। লাফাতে পারবি? হ্যাঁ, পারবো। আয় তো, দেখি কেমন লাফাস। ছর্দি আমাকে নিয়ে কোথায় যেন যেতে চায়, এখনই বলে দিলে হয়। ছর্দির কুকুরটা টের পেয়েছে আমি একটা চোর। চুরি করা পাপ না ছর্দি? বাবা তো চুরি করাকে মহাপাপ মনে করে। চুরি করিনি ঠিক। এদিকটায়, ওদিকে না। দু লাফে ছর্দির বাগানের মধ্যে চুপি চুপি ঢোকা গেল। ওই দেখ, অকালের গোলাপজাম, পেড়ে আন। তাকিয়ে দেখলাম অনেক উপরে গাছের মগডালে চাঁপা ফুলের মতো কটা গোলাপজাম ঝুলে আছে। বললাম, কি সুন্দর। গাছের মগডালে একগুচ্ছ পাকা গোলাপজাম। মানুষের সাধ্য নয়, কিন্তু আমার অসাধ্য কাজ বলতে কিছু নেই। প্রাণ দিয়েও ছর্দির কাছে ভালো মানুষ প্রমাণ করা দরকার। গাছটা সরু লম্বা, যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। যত উঠছি তার চেয়ে বেশি নেমে আসছি। এত পিচ্ছিল যার কাণ্ড, সে কেন আমাকে সহজে রেয়াতে দেবে? তবু রবার্ট ব্রুসের কথা মনে পড়ল। আমাদের পড়াশোনার সময় অমনোযোগী হলে বাবার দুটো আপ্তবাক্য সার ছিল। পারিব না কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। তারপরে রবার্ট ব্রুসের গল্প।
পড়াশোনার বিষয়ে দ্বিতীয় আপ্তবাক্যটি বিদ্যাসাগর মশাই। বই নেই, বিদ্যাসাগর খাতা পেন্সিল নেই, বিদ্যাসাগর আলো নেই, বিদ্যাসাগর। বড়ই রাগ হতো। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কেন যে একজন ঈশ্বরচন্দ্র রেখে গিয়েছিলেন বাবাদের জন্য। পড়ার কথা উঠলে রাস্তার গ্যাসের আলো থেকে দামোদর নদ পার হওয়া পর্যন্ত বাবা আমাদের সবটা না বলে নিস্তার দিতেন না। এতে করে বাবার প্রশান্তি বাড়ত। সব সদ্গুণী ছেলেরা পাবে, এবং তুলনায় বাবা যে একজন ঠাকুরদাসের সর্বশেষ সংস্করণ, হাবে ভাবে তা প্রকাশ করতে চাইতেন। গাছ থেকে নেমে দেখলাম জামা প্যান্টের খানিকটা গাছে এবং ডালে, সঙ্গে শরীরের কিছু ছাল চামড়া। গোলাপজাম পেড়ে হাতে দিলে ছড়তে বলল, শিগগির পালা, মা আসছে। গাছ এবং আগাছার জঙ্গলে পুকুরের এদিকটায় ভর্তি। মাথা নুয়ে দৌড়, পকেটে দুটো গোলাপজাম ছর্দির অলক্ষ্যে রেখে দিয়েছি। গাছে থাকতেই নিরন্ন পেট এবং নীতিবোধের ঠোকাঠুকি হচ্ছিল। কখন হাত সাফাই হয়ে গেছে টের পাইনি। ছর্দি যদি পকেট সার্চ করত, ভয়ে কেমন কাঁটা হয়ে গেলাম। তারপর দৌড়, কারণ চারপাশে মানুষজন। চুরি করে গোলাপজাম খাচ্ছি, কে কোথা থেকে টের পাবে? একটু নিরিবিলি জায়গা হলে ভালো হয়। বারবার পেছনে তাকাচ্ছি। বাড়িটা, মায় তার গাছপালা যতক্ষণ না অদৃশ্য হলো ততক্ষণ পর্যন্ত থিতু হতে পারলাম না। শেষে মনে হলো নিরাপদ দূরত্বে এসে গেছি, এবং শরীরও আর দিচ্ছে না। সন্তর্পণে খেলে কেউ টের পাবে না। একসঙ্গে দুটোই মুখে পড়ে প্রায় গিলে ফেলার মতো। তারপর মুখ মুছে ভারী নিরীহ ছোকরা হেঁটে যাচ্ছে। মুখে চোখে এমন অভিনয় ফুটিয়ে হাঁটা দিতেই টের পাওয়া গেল ছাল চামড়া ওঠা জায়গাগুলো জ্বলছে। আর চকিতে 10 আনা পয়সার যে মালিক আমি, পকেটে আছে তো। দেখতেই সব ফাঁকা। দৌড়ঝাঁপে কোথায় ছিটকে পড়েছে। সঙ্গে সঙ্গে ইস শব্দ বের হয়ে এলো মুখ থেকে। কি বোকা আমি! 10 আনায় মিল না হোক, পাউরুটি, জিলিপি, মিষ্টি, মিহিদানা কত কিছু খেতে পারতাম। এতক্ষণে বুঝতে পারলাম ভাত খেকো বাঙালের মিল না খেয়ে মাথাটা গোলমাল হয়ে গেছে। 10 আনা পয়সা এখন সারাটা রাস্তায় খোঁজা। কিন্তু যদি পয়সা কটা ছর্দির বাগানে পড়ে গিয়ে থাকে, সেখানে তো একা যাবার নিয়ম নেই। তবু যে পথে আসা গিয়েছিল ঠিক ঠিক পথটা অনুসরণ করে আসা গেল। রাংতা এবং নাট বল্টু যাই দেখি উবু হয়ে তুলে নি। না, সবই আশা কুহকিনি। বাবা ঠাকুরদাস হওয়ার মতো। এমন একজন পিতৃদেব কি করে যে আমাকে মোটর ড্রাইভার করার কথা শেষ পর্যন্ত ভেবেছিলেন। কারণ ঈশ্বরচন্দ্রের সঙ্গে একজন ড্রাইভারের তুলনামূলক সম্পর্কের কথা ভাবলে নির্বুদ্ধিতা বৃদ্ধি পেতে পারে। সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় না। ওই তো কি চকচক করছে, টি স্টলের পাশটায়। না, সোডার বোতলের ছিপি। একটা আস্ত শিকি যেন। আসলে পয়সা কটা কত দুর্লভ বস্তু, আমার চোখ না দেখলে তখন কেউ টের পেত না। একটা আবর্জনার ঢিবিতে লাফিয়ে গেছি। সেখানে বসে কিছুক্ষণ ঘাটাঘাটি করা গেল। তবু নিরাশ হতে শিখিনি। না পারিলে দেখো শতবার। এই শতবার করতে গিয়ে কখন যে বেলা পড়ে গেছে, কখন ডুবন্ত জাহাজের হতাশ নাবিকের মতো খাটিয়ায় লম্বা হয়ে শুয়ে পড়েছি, আমি টের পাইনি। আকাশে চাঁদ উঠেছে। বাংলো বাড়িটায় মিউজিক বাজছে। কোথাও হাউই পুড়ছে। পৃথিবীতে মানুষের অনন্ত সুখ, শুধু আমার কাছেই সে মুখ ফিরিয়ে আছে। কবে যে সদয় হবে। রহমানদা ফিরে আমাকে দেখলো শুয়ে আছি। পালাইনি, এতেই তার মুখ উজ্জ্বল। তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। ঘরের সব কিছু ছিমছাম দেখে খুব খুশি। তারপর আমার মুখের দিকে তাকাতেই কেমন বিস্ময়ে, হ্যাঁ রে, তোর মুখ চোখ কোথায় গেছে? কি হয়েছে তোর? মুখ এত শুকনো কেন? সারাটা দিন যা গেছে, সব বললে বিশ্বাসই করবে না। মানুষের এত হুজ্জতি হয় তার ধারণাই হয়তো নেই। খায়নি বলতে গিয়ে গলাটা কেমন বুঝে এলো। এত অভিমান কোথা থেকে যে আসছে আমার। বুঝি সব মানুষের উপর অভিমান। মা, বাবা, পাড়েজি, এমনকি পিলুটা পর্যন্ত আজ আমার শত্রু। পিলু যদি 1-8 দিন শহরের সে গ্যারেজে দেখা করতে যেত, তবে হয়তো পালাতাম না। পিলুরও তো অভিমান হতে পারে। তার দিগ্বিজয়ী দাদাটা শেষ পর্যন্ত মোটর গ্যারেজে ঝুল কালি মেখে একটা ক্লিনারের কাজ করছে। সহ্য হবে কেন? পিলু তো কতদিন বলেছে, তুই দাদা যখন বড় হবি
কলেজে পড়ে ইয়া বড় মানুষ হবি, তখন আমাদের কোনো দুঃখ থাকবে না। সে মস্ত বড় দাদাটা কিনা গ্যারেজে কাজ করতে রাজি হয়ে গেল। কি হয়েছে বলবি তো? রহমানদা জুতো মোজা খুলে হাত ঘড়ি খুলে ভেতরের ঘরটায় রেখে এলো। পাড়েজি খেতে দেয়নি। ঝগড়া করেছিস? না না, বলল 10 আনায় মিল হবে না। মগের মুল্লুক নাকি? সহসা একটা ধনুকের ছিলা কেটে গেলে যেমন হয়, রহমানদা সেরকম সোজা হয়ে বলল, চল তো, শালার থুতনি নেড়ে দেব। ওর দোষ নেই দাদা, তুমি শুধু শুধু রাগ করছো। এমন কথায় রহমানদা আমার হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল। তবে কার দোষ? আমারই। তার মানে তুই কি কিছু? না না, আমি কিছু চুরি করিনি। মানে চুরি? চুরি করবি কেন? চুরির কথা আসে কি করে? এতটুকুন একটা ছেলেকে পারল না খাইয়ে রাখতে? না পোষালে কি করবে? তোর কোনো কথা বুঝতে পারছি না, বলে ফের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। 10 আনা পয়সা সোজা, 10 আনায় সব জায়গায় মিল দেয়, ও দেবে না মানে? তুই বেটা জরু গরু বউ ক্ষেত সব করবি আমাদের মাথায় কাঁঠাল ভেঙে, আর মিল দেবার বেলায় জোচ্চুরি? পাষণ্ড কোথাকার হারামির সব কটা দাঁত যদি আমি তুলে না আনি! ইস, সেই থেকে না খেয়ে আছিস। প্রায় আমাকে টেনে হেঁচড়ে নিয়ে গেল শেষ পর্যন্ত। আমার কোনো কথাই কানে তুলছে না। দোকানের সামনে দাঁড়িয়ে রহমানদা হাঁক পারল, মারেজি। আগে যায় জনাব। কি ভালো মানুষ। তুমি ওকে খেতে দাওনি? বুঝতে পারছি রহমানদা খেপে গিয়ে হয়তো এখনই তুই তোকারি করবে। এতটা আমার ভালো লাগছিল না, ভিতরে আবার মজাও পাচ্ছিলাম। একটা কুকুর থাকলে আরও ভালো ভয় দেখানো যেত, লুঙ্গি খুলে দিতে পারত। দিচ্ছি, ও পেট ভরে খাবে। কত লাগবে তোমার? যা খায় 14 আনা লাগে জনাব। লোকটা একেবারে বাঙালি হয়ে গেছে দেখছি। তাই দাও। মাছের মুড়ো আছে? আছে। টক? আছে। 2টো মিষ্টি? দেব। সব মিলে কত? 1 টাকা। ব্যস্ত, এই কথা। দেখবে নড়ে চড়ে বসেছে তো, আগুন ধরিয়ে দেব চালায়। পাড়ে যে একটা হাতল ভাঙা চেয়ার টেনে এনেছে, খুব বিনয় বলছে, বসুন রহমান সাব, কি খায় দেখুন, তারপর রাগ করতে হয় করবেন। তাই দেখব। এই বিলু, পেট ভরে খাবি। তুই এমন কি খাস যাতে ওর পোষায় না, আর যদি দেখি লজ্জা করছিস খেতে, লাথি মেরে তাড়িয়ে দেব। এমন উভয় সংকটে জীবনে কমই পড়া গেছে। বিশ্বস্ততা রক্ষা করা আগে দরকার। পেট ভরে খাবো, সেটা আকণ্ঠ হবে। এবং আর যাই করি, কোনো কারণে রহমানদার সঙ্গে অবিশ্বাসের কাজ করতে পারি না। বড় আসনে আসন পিঁড়ি হয়ে বসা গেল। অনেকদিন পর ভোজের খাওয়া, গণ্ডুসো করা গেল। অর্থাৎ খাবার আগে দেবতারা তুষ্ট হন। পেল্লায় জবরদস্ত ভোজ, যত দেয় তত খেয়ে যাই। কিছুক্ষণের মধ্যে দেখছি পাড়েজির চোখ ছানা বড়া হয়ে উঠছে। এদিক থেকে রহমানদা বলছে, ওর ভাত লাগবে। এই ঠাকুর, তোমার কি বাতে ধরেছে? হাতায় ভাত ওঠে না কেন? বিলু, চালিয়ে যা। যত বলছি লাগবে না, তত রহমানদা বলছে লাগবে। তুই খা তো, পেট ভরে খেতে পর্যন্ত দেবে না। কাঞ্জুস, পাপ হবে না? মানুষকে কখনো আধ পেটা খাইয়ে রাখতে হয়, না খাইয়ে ফিরিয়ে দিতে হয়? চিল্লা চিল্লিতে আরো 10টা লোক এসে জমে গেছে। রহমানদা দুপুরের ঘটনা সবিস্তারে বলছে। বলুন, বেড়াদি কোন মুলক থেকে এসেছিস পয়সা কামাতে? পয়সা কামা, বারণ করেছে কে? তাই বলে এমন নিষ্পাপ ছেলেটাকে না খাইয়ে রাখা? আপনারা বলুন, 10 আনায় মিল হয় কিনা? সবার যদি হয়, ওর হবে না কেন? সঙ্গে সঙ্গে ওরাও সায় দিচ্ছে। রহমান সাহেব, 1 পয়সা বেশি দেবেন না। যেমন দেশের গভর্নমেন্ট, সব শালা লুটে পুটে খেতে এসেছে, 1 পয়সা বেশি দেবেন না। রহমানদা বেশি দিল, পুরো 1 টাকা। এতটা খেয়েছি যে উঠতে কষ্ট হচ্ছে। রহমানদা বলল, বস, আমি আসছি। বোধহয় রহমানদা তার রাতের সিগারেট আনতে গেল।
কিংবা ওদিকটায় যে সার্বজনীন হোটেল আছে সেখানে খেতে চলে গেল। আমি বসে থাকলাম। রহমান দা ফেরার সময় 2টো পান নিয়ে এসেছে। খা, খেলে হজম হবে। পাড়িজি অন্য খাদ্যের সামলাচ্ছে। ভয়ে রহমান কিংবা আমার দিকে তাকাচ্ছে না। একা পেলে লোকটা কি করবে কে জানে। রাস্তায় বললাম, কাল খেতে দেবে তো? ওর বাপ দেবে। আর তুই কি রে, না খেয়ে থাকলি? পয়সা তো ছিল, অন্য কোথাও কিছু খেয়ে নিতে পারলি না? দৌড়ঝাঁপে পয়সা হারিয়েছি। ছর্দির বাগানেই পড়েছে পয়সা কটা। কাল খুঁজলে পেয়ে যাব। পয়সা হারিয়েছি বলতে সাহস হলো না। রহমান দা রোয়াক পার হবার সময় বলল, কেউ এসেছিল? না। জামা প্যান্ট ছিঁড়লে কি করে? ছর্দির জন্য গোলাপজাম পাড়তে গিয়ে। তারপর যদি রহমান দা প্রশ্ন করে গাছে উঠলি কখন, পয়সা কটা দে রেখে দি, বলে ফেলাই ভালো। রহমান দা ঘরে ঢুকে আমার দিকে ঘুরে দাঁড়ালো। কিছু বলবি? গাছে উঠতে গিয়ে পয়সা কটা কোথায় পড়ে গেছে। তোকে দিয়ে কিচ্ছু হবে না। খুঁজেছিলি? হ্যাঁ, পাইনি, বাগানে আছে মনে হয়। কাল খুঁজে দেখিস। ঢুকতে দেবে? ছর্দিকে বলে দিয়ে যাব। পয়সা হলো গিয়ে মানুষের ইজ্জত, যেখানে সেখানে তাকে হারাতে নেই। ঠিক এই সময়েই কড়া নাড়ার শব্দ। এই খুলিস না। কেমন ফ্যাকাশে মুখ রহমানদার। বলল, কে? আমিটাকে? পাড়ে রহমান সাব। ও, আসুন। ভিতরে এলে বলল, বসুন। बैठेगा नहीं। আপনি মেহেরবান আদমি। তা বুঝছি, টাকা পয়সা এখন নেই। ও বাত নেই। তবে কি বাত আছে? পাড়িজি আমার দিকে চশমার উপর দিয়ে তাকালো। চোখ দুটো পিটপিট করছে। গোবদা মুখ, ঝাঁটা গোফ, গলায় ঢোলের মতো তাবিজ, তাগা কনুইতে বাঁধা, চেহারাতে রাম নাম সাথ হ্যায় হয়ে আছে। আগের রহমান সাহেব বলছিলাম। বলে ফেলুন না। 10 আনা আচ্ছা থা সাব। মানে? 14 আনা মিল দিলে পোষাবে না সাব, বহুত খা লিয়া। কতই পোষাবে? না বলছিলাম, আপনার না যায়, আমার ভি না যায়, খাস বাত এক, 10 আনাই, 10 আনা দিলেই হবে। এত সুমতি? সুমতি না সাব, बात ये है कि वो भी 10 आना खाबे, हम भी 10 आना मिल देबे। চুক্তি বাতিল হলে আবার কোথায় গিয়ে পড়ব কে জানে, যা দশা চলছে। বললাম, রহমানদা ওই কথাই থাক। মানে? 10 আনা মিল। পেট ভরবে? খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। ক্ষুধার সঙ্গে যে কিছুটা চোখের খিদে আছে ওটা আর বিশদ করে বোঝালাম না। আমার কথা পেয়ে পাড়িজির হাতে স্বর্গ মিলে গেল। খোকা বাবু বহুত ইমানদার আদমি আছে সাব, হাম চলে, রাম রাম। 14 আনায় আমার আকণ্ঠ খাবার স্বাধীনতা রহমানদা দিয়েছিল। পাড়িজির এত বড় স্বাধীনতা পছন্দ নয়। সে আমার সেটুকু হরণ করে দিব্যি রাম নাম বলতে বলতে চলে গেল। সকালে আজ ঘুম থেকে রহমানদার আগেই উঠেছি। রহমানদা সকালে উঠে ঘরের কাজকর্ম কিছু সেরে রাখে। কুঁজোতে জল রাখা, ঘর ঝাঁট দেওয়া, কিছু কাছাকাছি থাকলে তাও। জানি না কেন মানুষটাকে অত্যন্ত কাছের মানুষ মনে হচ্ছে দিন দিন। বিশ্বস্ত থাকার চেয়ে বড় কাজ কিছু নেই, কি পরিবারে কি বাইরে। বাবার কথা, রামায়ণ থেকে মহাভারত থেকে তার ভুরি ভুরি উদাহরণ। যেমন যিনি অন্ন দেন তিনি ঈশ্বর। জমিদারি সেরেস্তায় বাবা কাজ করতেন। জমিদার মানুষটি তার দেখা শ্রেষ্ঠ মানুষ। কাজেই এখানে যিনি অন্ন দিচ্ছেন তার কাছে আমার কিছু ঋণ থেকে যাচ্ছে। গৃহকর্ম করে আপাতত সে ঋণ থেকে আংশিক মুক্তি লাভের উপায় খুঁজছি।
ঘুম থেকে উঠে রহমানদা আমাকে এসব করতে দেখে ভারী ক্ষেপে গেল। বের হয়ে যা, এক্ষুনি বের হ বলছি। তোকে বলেছি কাছাকাছি করতে, নিকলই হাসে। খুব কাতর গলায় বললাম, সারাদিন বসে থাকতে ভালো লাগছে না। রহমানদা এই দুদিনে আমার মোটামুটি পরিচয় জেনে নিয়েছে। আমাকে যে নবমী দা ঠাকুর বলে তাও। বাবার কিছু কথাবার্তা তাকে আমার সম্পর্কে নতুন করে বোধহয় ভাবতে শিখিয়েছে। অবস্থা বিপাকে আমরা গরিব হয়ে গেছি এবং এসব কারণেই বোধহয় বাড়াবাড়ি করতে সাহস পেল না। বলল, ঠিক আছে, কাল থেকেই কাজে লেগে যা। নিমতা যাবি, গাড়ি আসবে, গাড়িতে যাবি। কখন যাব? বিকেলের দিকে তুলে নেবে। তোর জামা প্যান্ট জুতো দরকার, ভালো হয়ে থাকতে শেখ। দুপুরের দিকে রহমানদা আমাকে নিয়ে কিছু সদাপাতি করল। তখনই কথায় কথায় বলল, আমি এক রকমের, তুই আরেক রকমের। তুই দেখছি তোর বাবার স্বভাব পেয়েছিস। আরও জানলাম ওর 2 রকমের ব্যবসা আপাতত আছে। কলিয়ারি থেকে কয়লা আনা আর পারমিটের পেট্রোল ব্ল্যাক করা। বাবুদের পয়সা দিলেই পারমিট বেচলে 500-700 টাকা হয়ে যায়। পুলিশ, সরকারি বাবু সবাই অংশীদার। রহমানদার পয়সার অভাব নেই। লেখাপড়া শিখে যদি মানুষ অধর্ম করে, চুরিচামারি করে, তবে লেখাপড়া না শেখা মানুষের আর ধর্ম থাকে কোত্থেকে? কাজেই এসব কাজে তার কোনো পাপবোধ নেই। এটা যে খুব একটা অধার্মিক কাজ আমারও তেমন মনে হলো না, কারণ বিষয়টা ভারী গোলমেলে। যুদ্ধের সময়কার কথা। ব্ল্যাক মার্কেট শব্দটি তখন আমাদের শোনা। বয়সে খুব বাচ্চা। ব্ল্যাক মার্কেট করে টাকা কামাচ্ছে কথাটা চুরিচামারির পর্যায়ে পড়তো না, বরং যুদ্ধের কালোবাজারি একজন মানুষের পিতৃশ্রাদ্ধে যে এলাহি ভক্তির প্লাবন দেখেছিলাম, তাতে তার ধর্মবোধে এখনও বিস্মিত হই। ফলে রহমানদার ধর্মাধর্মে কিছুটা খামতি আছে। আদৌ বিষয়টা আমাকে স্পর্শ করল না। মানুষটা সোজাসুজি কথায় বরং অনুরাগ আরও বেড়ে গেল। বললে জীবন দিতে পারি এমন অবস্থা। সেদিন বিকেলের দিকটায় সেজে গুজে বসে আছি। এ সময়টাতে প্রায়ই আমার চোখ বাংলো বাড়িটায় গিয়ে পড়ছে। সকাল থেকে আজ ছোটদিকে দেখিনি। ইস্ত্রি করা জামা প্যান্ট পরে কেমন দেখাচ্ছে যদি ছোটদি দেখত, দেখলে বোধহয় আর আগের মতো কুকুর দিয়ে খাইয়ে দেবার সাহস পাবে না। দেখা হলে বাগানে যেতে পারতাম। কবে থেকে বাগানে পড়ে আছে 10 আনা পয়সা। কেউ নেই দেখছি। এমনকি মালিটা যে ওদিকে কি টুকটাক কাজ করে সেও নেই। কুকুরটার সারা শব্দ পাওয়া যাচ্ছে না। পাঁচিল টপকে পালিয়ে দেখে এলেই হয়। যেই টপকেছি আর কোত্থেকে সে বিশাল কুকুরটা এসে হামলে পড়েছে। ভয়ে কাঁটা, হাত তুলে দাঁড়িয়েছি। দৌড়ে আসছে কেউ, তাকে চিনি না। বাড়িতে কে কোথায় থাকে টের পাওয়া ভার। এসে খপ করে হাত ধরে ফেলল। কে রে তুই? যত বলি আমি বিলু, ছোটদি আমাকে চেনে, ততই লোকটা খেপে যায়। টানতে টানতে নিয়ে যাচ্ছে। যত বলছি গোলাপজাম পাড়তে গিয়ে আমার পয়সা হারিয়েছে, তত লোকটা রেগে যায়। এত রাগ থাকলে মানুষ যায় কোথায়? সিঁড়ি ধরে উঠতেই বিশাল বারান্দা, একদিকে চিক ফেলা, নানা রকম পাথরের কাজ করা মেঝে। আমার কেন জানি বিশ্বাস ছোটদি আমাকে আর তাড়া করবে না। ভালো জামা কাপড় পরলে মানুষের অন্যরকম চেহারা হয়ে যায়। ভিতর থেকে কেউ ছুটে আসছে। কে ঢুকেছিল রে বাগানে? এই ছোড়াটা মা। ছোটদির মা। কত সুন্দর! কেমন বিস্ময়ে তাকিয়ে থাকলাম। দূর থেকে দেখেছি। ছবির মতো দেখতে পৃথিবীতে মানুষ জন্মায়। ছোটদির মাকে দেখে প্রথম সেটা বিশ্বাস হলো। আর কি জানি না, আমার পোশাক আশাক দেখে ছোটদির মা যেন কিছুটা বিড়ম্বনার মধ্যেই পড়ে গেছে। তুমি খোকা বাগানে? পয়সা পড়েছে। পয়সা? ছোটদি জানে। ওর তো জ্বর। দাঁড়াও দেখছি। কিসের পয়সা? বলে ফের ঘুরে দাঁড়ালেন। কুকুরটা বারান্দায় এখন লম্বা হয়ে শুয়ে আছে। লোকটা আমাকে ছোটদির মার হেফাজতে রেখে কোথায় হাওয়া। ছোটদির মা বুঝতেই পারছে না আমি সেই বাঙাল। কি বলি, গোলাপজাম পাড়তে গিয়ে পয়সা কটা বাগানে পড়তে পারে, এটা বলা ঠিক হবে কিনা বুঝতে পারছিলাম না। আসলে একটাই ইচ্ছে আমার,
যা হয় হোক, ছর্দি আমাকে দেখুক। ভালো জামা প্যান্ট পরলে আমিও যে কম যাই না। এবং এতক্ষণে মনে হলো পয়সা খোঁজার অজুহাতে এ বাড়িটার মধ্যে আমি ঢুকতে চাইছি। কিন্তু ছর্দির জ্বর, কেন জ্বর হলো? বড় চঞ্চল ছর্দি, তার যদি জ্বর হয় তাহলে কি হবে? ছর্দির মা আমাকে চুপচাপ দেখে হঠাৎ বললেন, কে আছিস রে? রুমকিকে পাঠিয়ে দে তো। ছর্দি পুরু হাতা জামা, লম্বা পাজামা পরে অনেক দূর থেকে যেন হেঁটে আসছে। গায়ে নরম উলের চাদর, আর আশ্চর্য উষ্ণ এক ঘ্রাণ সঙ্গে বয়ে আনছে। কাছে আসতে কেমন চমকে উঠল ছর্দি। আমাকে দেখে বিশ্বাস হলো না এই সেই বাঙালটা। কাছে এসে বলল, তুই? বলে বেশ নরম চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। ছর্দি কেমন চকিত চোখে ফের তাকালো। পয়সা হারিয়েছি। কোথায়? তোমার বাগানে। কখন? সেই যে গোলাপজাম পাড়তে গিয়ে। খুঁজে দেখব? ছর্দির মা ভিতরে ঢুকে গেছেন। ছর্দি কি খুঁজলো যেন, তারপর বলল, আয়, ভিতরে আয় না। আমার ভারী সংকোচ হচ্ছিল। বাবার জমিদারের প্রাসাদ আমি দেখেছি, কিন্তু এত ছিমছাম নয়। সব কিছু সাজানো, এতটুকু ধুলোবালি কোথাও নেই। মেঝেতে আমার প্রতিবিম্ব ভাসছে। হলুদ নীল রঙের দেয়াল, লতাপাতা আঁকা পর্দা হাওয়ায় উড়ছে। একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলল, বস, আসছি। তারপর মা মা করে ডাকতে থাকলো। মা এলে বলল, এই সেই বাঙাল মা, রহমানের কাছে থাকে। ছর্দির মা কী ভেবে বললেন, বাঙাল বলে কি মানুষ না? আমার দিদিমা তো শুনেছি বাঙাল ছিল। জানিস, বাঙালরা দেখতে খুব সুন্দর হয়। দিদিমার মায়ের কি রং ছিল, আমি আর তার কি পেয়েছি। ছর্দির সান্নিধ্য আমাকে ভারী আপ্লুত করছিল। ছর্দি আমাকে তার ঘরে নিয়ে বসিয়েছে। কত সব জিনিস, একটা বাক্সে কি ঢাকা দেওয়া, কিছুই চিনি না। টেবিল, চেয়ার, বই, আলমারি, সব কিছুতেই আমার কৌতূহল। এটা কি ছর্দি? ছর্দি বলল, রেকর্ড প্লেয়ার। কি হয়? গান শুনবি? দেখব। দেখ না। কত বই না ছর্দি, এত বই তুমি পড়েছ? এগুলো তো সব গল্পের বই রে। কখন পড়তে হয়? স্কুলে পড়লে এসব পড়া বারণ নয়। বারণ হবে কেন? ছর্দি সবুজ সোফায় গা এলিয়ে বসে পড়ল। এত বই ছর্দিকে তার বাবা কিনে দিয়েছে। বললাম, এ ঘরের সব কিছু তোমার? সব। পৃথিবীতে ছর্দি এত সব শৌখিন জিনিস নিয়ে বড় হচ্ছে। ছর্দির বর কিরকম হলে মানায় আমার ধারণায় আসছিল না। বললাম, ছর্দি যাবে? কোথায়? পয়সা কটা খুঁজে দেখব। পয়সা নাকি হারাতে নেই। কি হয় হারালে? তুই কি বোকা রে? তোর কথাবার্তা শুনলে আমার হাসি পায়। কবে পয়সা পড়েছে আর এতদিনে মনে পড়ল? পয়সা হারালে নাকি মানুষের ইজ্জত যায়। ধুস, আমার তো কিছু ঠিক থাকে না, মা কত বকে। তখনই মনে হলো ছর্দির সঙ্গে এক ঘরে বসে এতক্ষণ কথা বলা উচিত হচ্ছে কিনা। লাই দিলে ঘাড়ে চড়ে, এমনও তো ভাবতে পারে। বিচার বুদ্ধি সজাগ রাখা ভালো। বললাম, ছর্দি, আমি বরং উঠি, তোমার জ্বর। বস না, বিকেলের জলখাবার হচ্ছে। বিকেলের জলখাবার বিষয়টি আমার মাথায় ঠিক আসছে না। লোকে সকালে জলখাবার খায়, দুপুরে পেট ভরে, রাতে পেট ভরে খেতে হয়। আমরা ভাই বোনেরা দেশের বাড়িতে থাকতে 3 বেলায় পেট ভরে ভাত খেতাম। জলখাবার খেত বড়রা, তাও সকালে। বললাম, বিকেলে আবার কে জলখাবার খায়? যেন বড়ই অনাসৃষ্টি কারবার।
বড়ই নিয়ম বহির্ভূত কাজ। আর তখনই দেখি গরম লুচি ভাজা 2 প্লেট, বেগুন ভাজা, 1 গ্লাস করে জল, মিনা করা গ্লাসগুলি সাজিয়ে রাখা হলো। সর্দির সঙ্গে আর কেউ খাবে, এ সময় আমার থাকা ঠিক না, হ্যাংলা ভাবতে পারে। সর্দি জলখাবার খেয়ে হয়তো বাগানে যাবে, এজন্য বসতে বলেছে। কাজেই খুব সংকোচের সঙ্গে বললাম, সর্দি, আমি বাইরে দাঁড়াচ্ছি, তুমি খেয়ে এসো। তোরটা কে খাবে? এতটা আমার সাহস নেই, অথবা ভাবতে পারি কেউ আমার জন্য গরম লুচি ভেজেই বসে থাকতে পারে। প্রথমে ভুল শুনতে পারি এমন মনে হলো। আমার এখন কিছুতে বিশ্বাস নেই। আশা করেছিলাম সর্দি পোশাক দেখে বলবে, ভারী মানিয়েছে তোকে। কিছুই বলেনি, যেন আমার পক্ষে যা স্বাভাবিক আজ তাই পরে এসেছি। এতদিন শুধু আমার নাটক গেছে।